নমস্কার, ঢাকুরিয়ার মডার্ন হোমিওপ্যাথি রিসার্চ সেন্টার থেকে আমি ডক্টর দেবাশিস মুখোপাধ্যায়। আজকে মেটেরিয়া মেডিকার একটা অ্যান্টিসোরিক ড্রাগ নিয়ে দুটো কথা বলছি। ড্রাগটা হলো ক্যালকেরিয়া অস্টিওরাম, যেটাকে আমরা সচরাচর ক্যালকেরিয়া কার্বনিকাম বলে ব্যবহার করি। এই ক্যালকেরিয়া অস্টিওরাম বা ক্যালকেরিয়া কার্ব, এটা তৈরি করা হয়েছে, হ্যানিম্যান তৈরি করেছেন মিডল লেয়ার অফ ওয়েস্টার সেল থেকে। এই মিডল লেয়ার অফ ওয়েস্টার সেলটা থেকে তৈরি করা হয়েছে। এটা যদি আমরা মাথায় রাখি তাহলে ক্যালকেরিয়া কার্বের বেশ কিছু সিমটম আমরা সহজেই মনে রাখতে পারবো। শামুক এমন একটা থলথলে জাতীয় প্রাণী, যেটা সচরাচর এক জায়গা থেকে আর এক জায়গায় যায় না, গেলেও খুব স্লথ গতিতে যাতায়াত করে, এবং যেখানে যায় সেখানে একটা তার ট্রেল রেখে যায়। মানে তার গা থেকে এত জল জাতীয় কিছু নিঃসৃত হয় যে রাস্তা দিয়ে সেই শামুকটা গিয়েছে সেইখানে তার একটা ট্রেল অফ পাথ থেকে যায়। এইটা যদি আমরা মাথায় রাখি, দেখব ক্যালকেরিয়া কার্বেরও ব্যবহার অনেকটা এইরকম। একটা মানুষ যাতে থলথলে একটা ভাব আছে, মেটেরিয়া মেডিকাতে বলে লিউকোফ্লেগম্যাটিক কনস্টিটিউশন, সব সময় তার শরীর থেকে জল ঝরছে। সেটা নাক দিয়ে জল হতে পারে, চোখের জল হতে পারে, বা গায়ের ঘাম হতে পারে, এবং এতই ঘাম সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামে, এবং যেখান দিয়ে সে যায় সেই জায়গায় ঘাম ঝরতে ঝরতে যায়, এবং তার গা স্পর্শ করলে গা অত্যন্ত শীতল। তো এবং একটা বাংলায় কথাই বলে যে সাত চড়ে রা নেই, এর শামুকেরও তাই। সে সচরাচর কাউকে আঘাত করে না, কেউ তাকে আঘাত করলে সে নিজেকে নিজের ওই খোলসের মধ্যে গুটিয়ে নেয়। ক্যালকেরিয়া কার্বও আমরা দেখতে পারি ঠিক একই রকম। সে বাইরে কারুর সঙ্গে বিসংবাদ, ঝগড়া, তর্কাতর্কিতে যেতে চায় না। যেখানে ঝগড়া, যেখানে তর্কাতর্কি, সেখান থেকে সে নিজেকে গুটিয়ে নেয়। এবং তার আরেকটা প্রবণতা থাকে একটুতেই ঠান্ডা লেগে যাওয়া, এবং ঠান্ডা লাগার সঙ্গে সঙ্গে তাকে, যেটা বললাম না যে লিউকোফ্লেগম্যাটিক কনস্টিটিউশন, তার সর্দি ঝরার যেমন একটা ব্যাপার আছে, তেমনি তার গন্ধমালায় যে গালের, গ্ল্যান্ডের, বগলের, ঘাড়ের বিভিন্ন জায়গায় তার গ্ল্যান্ডগুলো ফুলে থাকে, গ্ল্যান্ডগুলো ব্যথা থাকে, এবং সর্দি লাগলে গ্ল্যান্ডগুলো অ্যাফেক্টেড হয়, এবং সে একটু গরমে ভালো থাকে। আর একটা ব্যাপার ক্যালকেরিয়া কার্বের যেটা আছে, যেটা আমরা শামুকের থেকে পাই, সেটা হচ্ছে যে সে নড়াচড়া করতে বা প্রথাগত রাস্তা ছেড়ে অপ্রথাগত রাস্তায় যেতে তার বড়ই অনীহা। তাকে যদি আপনি আজকে একটা, কালকে একটা, পরশু একটা এরকম কিছু করতে দেন, বা তাকে কোনো করতে বলা হয়, তাতে তার বড়ই অনিচ্ছা। লেখাপড়াতেও দেখুন, তার অন্য সব বিষয়ে, তার ইংরেজি পড়তে বা সাহিত্য পড়তে তার ভালো লাগে না। বাঁধা গতের অঙ্ক তাকে দিন, সে একদম ঝটাঝট করে দেবে বসে থেকে। কিন্তু তাকে যদি বলা হয় এটা নিয়ে আয়, ওটা নিয়ে আয়, সেটা নিয়ে আয়, বিভিন্ন জায়গা থেকে কাজ করতে হয়, তাহলে কিন্তু তার অনীহা সে করতে পারে না। এই একটা ব্যাপার আমাদের আছে। এবং যেটা বলা হয় যে তার যখন সে ডেভেলপ করছে, তার ডেভেলপমেন্ট দুরকম হতে পারে। এক, অতি দ্রুত ডেভেলপ করছে, এটাও হতে পারে, বা অতি স্লথ গতিতে, অত্যন্ত আস্তে আস্তে তার ডেভেলপমেন্ট হচ্ছে, এটাও হতে পারে। আমরা দেখতে পাই তার যে মাইলস্টোন গুলো আছে একদম বাচ্চাদের ক্ষেত্রে, যে দাঁত ওঠা, হাঁটতে শেখা, বসতে শেখা, উল্টাতে শেখা,
এই সবই তার কিন্তু স্লো, তাকে কাউকে ধরে ধরে তাকে অ্যাসিস্ট করে করতে হয়। যখন একবার শিখে গেল তারপর সে ঠিক আছে, কিন্তু যতক্ষণ না শিখছে ততক্ষণ কিন্তু তাকে তার অসুবিধে হয়, তাকে অ্যাট পার অন্যান্য লোকের সঙ্গে সে কিন্তু চলতে পারে না। দেখা যাবে তার বন্ধু বান্ধব, সে হয়তো একটা 8 বছরের বা 10 বছরের ছেলে, তার কিন্তু তার ক্লাসের বন্ধু বান্ধবী নেই, তার কিন্তু অনেক নিচু ক্লাসের বা অনেক কম বয়সের ছেলে মেয়েদের সঙ্গে তার মিশতে ভালো লাগে। তেমনি ধরুন ছেলেরা একটু তাড়াতাড়ি ডেভেলপ করে, একটু তাড়াতাড়ি গ্রো করে, একটু তাড়াতাড়ি ডান পিটে হয়, কিন্তু যেগুলো ক্যালকেরিয়া কার্ভের ছেলে সেগুলো দেখবেন তার কিন্তু ছেলে বন্ধুর সংখ্যা কম, তার কিন্তু ওই মেয়ে বন্ধু বা তার থেকে কম বয়সের ছেলেরা হচ্ছে তার বন্ধু, নিজের বয়সের বন্ধু তার খুব কম। এরপর ধরুন তার দাঁত ওঠার সময় তার প্রবলেম, দাঁত ওঠার সময় তার একটা অসুবিধা হয়, ডেন্টিশনাল ডায়রিয়া যেটাকে আমরা বলি। এই ডেন্টিশনাল ডায়রিয়া, কথা বলতে শেখার সময় তার দাঁত উঠতে দেরি হয়, তারপর দাঁত তেমনি পড়তেও দেরি হয়, মানে যখন দুধের দাঁত গিয়ে তারপরে পার্মানেন্টটিতে আসছে সেটাতেও তার দেরি হয়। এইরকম ব্যাপার তার ছোটবেলায় চলে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় টু লঙ্গার দ্যান হিজ অর হার এজ, এটাও হয়। তেমনি যখন বয়স সন্ধিকালে এলো তখনও হয়তো তার দেখা যাচ্ছে দুটোই হতে পারে, এক আর্লি পিউবার্টিও হতে পারে, আবার লেট পিউবার্টিও হতে পারে, দুটোই হতে পারে। কিন্তু যেই হোক তার ওই মেন্টালি যে স্লথনেস, সেই ব্যাপারটা তার চলতেই থাকে। ঘাম, অতি ঘাম, অতি ঘাম, অতি ঘাম, হাত ঘামছে, পা ঘামছে, সারা শরীর ঘামছে, এবং পরিশ্রম করলে ঘামছে, পরিশ্রম না করলেও ঘামছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামছে, ঘেমে জায়গাটা জলে জল হয়ে যাচ্ছে। এইরকম পেশেন্ট যখন দেখা যাবে তখন আমরা যে ড্রাগের কথা চিন্তা করতে পারি তার মধ্যে অগ্রগণ্য ড্রাগ হচ্ছে কিন্তু ক্যালকেরিয়া অস। এবার ঘামে একটা, তার সারা শরীরে একটা টক গন্ধ থাকে, কিন্তু এটা মনে রাখতে হবে। এবং সে শুয়ে শুয়েও ঘামে, এবং ঘামে মানে কি, সে শুয়ে শুয়ে তার ঘামটা বেশি হচ্ছে মাথার পেছনে এবং পিঠের পেছনে। যখন সে ঘুম থেকে উঠছে তখন দেখা যাচ্ছে তার বিছানা বালিশ সব ভিজে গেছে, তার অন্য জায়গায় ঘাম হোক আর না হোক, মাথার পিছনে এবং ঘাড়ের পেছনে কিন্তু তার প্রচুর ঘাম এবং বালিশ বিছানা ভিজিয়ে দিয়েছে। এবং সেটা শুধু গ্রীষ্মকালে নয়, শীতকালেও দেখা যাবে তার বালিশ বিছানা ভিজে গিয়েছে, গলার ওখানটায় ঘাম হয়ে গিয়েছে, এবং ঘামে একটা টক গন্ধ। ডায়রিয়াতেও তার কিন্তু ওই সাদা মিল্ক ইনডাইজেশন ডায়রিয়া, এটাও কিন্তু ক্যালকেরিয়া কার্ভের একটা ভালো লক্ষণ। ক্যালকেরিয়া কার্ভ ইউজুয়ালি কিন্তু কনস্টিপেটেড মানে যতক্ষণ না পেটে লার্জ অ্যাকুমুলেশন হচ্ছে তার পায়খানা হচ্ছে না, এবং যখন হচ্ছে আর একটা বিশেষত্ব আছে, পায়খানার প্রথম অংশটা খুব শক্ত, তারপরের অংশটা নরম, আর লাস্টের দিকটা পাতলাও হতে পারে, এবং তাতে কিন্তু এই টক গন্ধটা থাকবে। এই লক্ষণ যদি থাকে তাহলে কিন্তু আমরা ক্যালকেরিয়া কার্ভের কথা অবশ্যই চিন্তা করব। এরপরে আসছে পায়খানার রাস্তা দিয়ে রক্ত পড়া বা পাইলস। যদি পায়খানার, ওই যে বললাম প্রথম অংশটা খুব শক্ত কিন্তু তার পরের অংশটা নরম, কিন্তু প্রথম অংশটা যাবার সময় তার অ্যানাসটা ছিঁড়ে দিয়ে চলে গেল, দেওয়ার ফলে পায়খানার গায়ে হয়তো একটা রক্তের স্ট্রেক লেগে রইল বা দাগ লেগে রইল, এবং তারপরে টপ 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 করে রক্ত পড়বে। আমাদের স্যার ডাক্তার এসপি দে অন্তত এটা মোটামুটি স্পেসিফিক করে দিয়েছিলেন যে যখন পায়খানার পরে ড্রপ টপ করে রক্ত পড়বে সেই ক্ষেত্রে কিন্তু ক্যালকেরিয়া কার্ভের কথা অবশ্যই একবার চিন্তা করা উচিত, যে সেটাকে আমরা ধরতে পারি কি পারি না। তো এই হচ্ছে আমাদের ক্যালকেরিয়া কার্ভ। এরপর তার
অস্টিওআর্থারাইটিস আছে, বাতের ব্যথা আছে, যেগুলো কিনা মজা হচ্ছে ঠান্ডা হাওয়ায় বাড়ে। ক্যালকেরিয়া কার্ভের বেশিরভাগ লক্ষণ ঠান্ডা হাওয়ায় বাড়ে। বাতও তার থেকে ব্যতিক্রম নয়, কিন্তু বাতও তার ক্যালকেরিয়া কার্ভের বাতও কিন্তু ঠান্ডা হাওয়ায় বাড়ে। আচ্ছা, সর্দি কাশি আছে এবং সেটা বেশি লাগলে লাংয়ের রাইট সাইডের আপার লোব অ্যাফেক্টেড হতে পারে। এবং আমরা দেখেছি ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া রাইট আপার লোব, এক্ষেত্রে কিন্তু ক্যালকেরিয়া কার্ভ আর্সেনিক অ্যালবামের সঙ্গে একদম অগ্রগণ্য শ্রেণীতে থাকছে। সেই সঙ্গে যদি আমরা ক্যালকেরিয়া কার্ভের কনস্টিটিউশনটা পেতে পারি তাহলে আরো ভালো হয়। আচ্ছা, এবার হচ্ছে মেয়েদের কথা। ওই যে বললাম যে পিউবার্টির সময় তাদের কোনো অসুবিধে হতে পারে, এবং আর্লি পিউবার্টি, অনেক আগেই তার পিউবার্টি হয়ে গেল। এবং আর একটা জিনিস এখানে মাঝে মাঝে দেখা যায়, সেটা হচ্ছে লিউকোরিয়া অ্যাপিয়ার্স বিফোর মেন্সেস। সিপিয়া, ক্যালকেরিয়া কার্ভ, এই ড্রাগগুলো হচ্ছে যেখানে মেন্সের আগে লিউকোরিয়া শুরু হয়েছে এইগুলো কিন্তু। এবং আর একটা কি আছে না, অল্প মেন্টাল এক্সারশনে তার মেন্স রিটার্ন করতে পারে, কিন্তু মেন্সের টাইম হয়নি, কিন্তু কোনো পরীক্ষার ভীতিরও কিন্তু ক্যালকেরিয়া কার্ভ একটা ভালো ড্রাগ। এই ভীতি, ওই যে বললাম যে সেকিনেস, বাইরের ভালো মেন্সের সময় যেটা বলছি, তার আর্লি মেন্সও পিউবার্টি হতে পারে, লেট পিউবার্টিও হতে পারে। এবং তাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্লাড, ব্রাইট রেড ব্লাড আসছে, কিন্তু যেটা হতে পারে সেটা হচ্ছে যে কোনো আনইউজুয়াল মেন্টাল এক্সাইটমেন্ট, পরীক্ষা আছে বা বিয়ে আছে বা কেউ দেখতে আসবে বা ইন্টারভিউ আছে, এইরকম একটা ভয়ার্থ পরিবেশে তার কিন্তু মেন্স রিটার্ন হয়ে যেতে পারে। এই ব্যাপারটা যদি আমরা দেখতে পাই তাহলে কিন্তু আমরা অবশ্যই যে ড্রাগটাকে মনে রাখবো সেটা হচ্ছে ক্যালকেরিয়া। এটা একটা লিডিং অ্যান্টিসোডিক ড্রাগ, এবং অ্যান্টিসোডিকদের যা বৈশিষ্ট্য এরও তাই বৈশিষ্ট্য। এবং এর সঙ্গে এই যে রিলেশনশিপে আমরা ক্যালকেরিয়া কার্ভের সঙ্গে সালফার, নাক্সভূমিকা, লাইকোপোডিয়াম, এইসব ড্রাগগুলো কিন্তু আমরা এর রিলেশনশিপে এই ড্রাগগুলোর কথা আমাদের মনে রাখতে হবে। নমস্কার।